হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম জহুর আমিন। পড়াশোনা করছি মাস্টার্স সেকেন্ড সেমিস্টারে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অল্প পড়ে কি আদৌ নৃবিজ্ঞানে ভালো ফলাফল করা সম্ভব কিনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক যেটিকে আসলেই সম্ভব কিনা। প্রথমেই আমি আগের ভিডিওর মতো এবারও বলবো যে পড়াশোনার বিকল্প আসলে কোনো কিছুই হয় না। অর্থাৎ আপনাকে যদি একটি জায়গায় ভালো ফলাফল করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। তবে সেই পড়াশোনাটা যেন গদবাঁধা না হয় এবং সেই ক্ষেত্রে আপনি যেন পড়াশোনার পরেও সেই ফলাফলটা না আশানুরূপ যে একটা ফলাফল আছে সেটি যদি আপনি না করতে পারেন তাহলে তো আমাদের পড়াশোনার কষ্টটাই বৃথা যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করতে হয় এই অনার্স লাইফে ভালো একটি সিজিপিএ ধরে রাখার জন্য। সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে মোটামুটি প্রতিদিন আপনি যদি 3 থেকে 4 ঘন্টার মতো পড়াশোনা করেন তাহলেও আপনি বছর শেষে একটি ভালো সিজিপিএ রাখতে পারবেন আপনার যখন অনার্স লাইফের পড়াশোনাটি শেষ হয়ে যাবে। প্রথমেই আসি কিভাবে আমরা নোট তৈরি করব। আমরা জানি যে আমরা যখন একটি বিষয়ে পড়াশোনা করি সেই ক্ষেত্রে যদি আমরা নোট নিয়ে পড়াশোনা করি তাহলে আমার জন্য পড়াশোনা করাটা আরও ইজি হয়ে যায়। অর্থাৎ পরীক্ষায় আমার সেই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই তৈরি করা থাকে এবং আমি শুধুমাত্র রিভিশন করলেই সেটি হয়ে যায়। তবে এটিও সত্যি যে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আসলে কোনোভাবেই এই নোটটা প্রত্যেক সেমিস্টারের আগে প্রতিটা কোর্সের আগে নেওয়া সম্ভব হয় না। সময়ের স্বল্পতা বলি বা বিভিন্ন ধরনের ব্যস্ততা যেটাই বলি না কেন, সেই জায়গা থেকে আজকে আমরা নোটটাকে হাতে কলমে তৈরি করলেও কিংবা হাতে কলমে তৈরি না করলেও কিভাবে আমরা ভালো ফলাফল করতে পারবো সেটি নিয়ে কথা বলবো। প্রথমেই আসি, আমাদের কাছে কিছু রেফারেন্স প্রয়োজন হবে যে কোনো জায়গা থেকে। এই রেফারেন্সটা প্রথমত থাকবে আপনার যে লেকচারটা রয়েছে সেই জায়গাটা। আমি আগের ভিডিওতে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে ক্লাসের লেকচারগুলোর নোট নিতে হবে। অর্থাৎ আপনার শিক্ষক আপনাকে যেই বিষয়গুলো পড়াচ্ছে সেই বিষয়গুলো আপনার লেখার মধ্যে থাকতে হবে। এটা করলে আপনার জন্য যেই জিনিসটা সুবিধা হবে যে ওই শিক্ষক কোন প্রেক্ষাপট থেকে আপনাকে ওই টপিকটাকে পড়িয়েছেন এবং তিনি কোন ধরনের প্রশ্ন করতে পারেন এটি আপনি সহজেই বুঝতে পারবেন। সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই সেই লেকচারটাকে সবার আগে সামনে রাখতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার শিক্ষক আপনাকে যে রেফারেন্সগুলো দিয়েছে সেই রেফারেন্সগুলোকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং সেই রেফারেন্সে কিভাবে সেই বিষয়টিকে ব্যাখ্যা করেছে সেই জিনিসটিকে আপনার ধরতে হবে এবং ধরে সেই অনুযায়ী আপনার প্রশ্নটির উত্তরটি তৈরি করার চেষ্টা করতে হবে। তৃতীয় যেই বিষয়টি আমরা সবাই যেটি করি বিশ্ববিদ্যালয় জীবনে, যে আমরা আমাদের যে সিনিয়ররা রয়েছেন তাদের কাছ থেকে তাদের নোট এবং তাদের যে শিটগুলো রয়েছে এটি পরম্পরার মতো বছরের পর বছর আমাদের হাতে আসে এবং আমরা সেটিকে নিই। এখানে আমি যেটা ব্যক্তিগত জায়গা থেকে করতাম যে আমি কখনোই সেই নোটগুলোকে সরাসরি পড়ে, যেমন দুর্খেইমের থিওরি পড়ছি, দুর্খেইমের একটা নোট আমার কাছে আছে, আমি সেটা পড়ে গিয়েই ডাইরেক্ট লিখে ফেলতাম না। বরং আমি 2টা কিংবা 3টা নোট একসাথে নিতাম যেগুলো দুর্খেইমের। অর্থাৎ আমার যে ক্লাস লেকচার আছে, আমার যেই শিক্ষকের গিয়ে রেফারেন্স আছে এবং আমার কাছে যেই শিটগুলো রয়েছে দুর্খেইমের ওপর, যদি আমার কাছে 2টা বা 3টা শিট থাকতো আমি সেইগুলোকেও নিতাম, নিয়ে সেগুলোকে এক জায়গায় মার্চ করতাম এবং মার্চ করার পরে যেটা চিন্তা করতাম যে এখানে অ্যাকচুয়ালি মেইন থিমটা কী বা মেইন কী বলতে চেয়েছেন, সেই জায়গা থেকে আমি 3টাকে একসাথে করে তারপরে কি আমার যে নোটটা সেটি তৈরি করার চেষ্টা করতাম। আমি ব্যক্তিগতভাবে 5th সেমিস্টার পর্যন্ত লিখে লিখে নোট করেছি, এর পরবর্তী সময়ে ব্যস্ততার কারণে আমার আর সম্ভব হয়নি। কিন্তু এটা আপনি লিখেও করতে পারেন, না লিখেও করতে পারেন। অনেকের মানসিক দক্ষতা অনেক ভালো থাকে, সেই জায়গা থেকে তারা যেটা করে যে নিজের মাথায় একটা সেট আপ করে নেয় যে আমি এই জায়গা থেকে এতটুকু থিম নিব, এই নোটটা থেকে এতটুকু থিম নেব এবং আমার এই নোটটা থেকে এতটুকু থিমের প্রয়োজন। এভাবে আপনারা একটি মার্জ করার চেষ্টা করবেন যেটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত নোট থাকবে এবং এই নোটটিতেই আপনি গিয়ে আপনার যে জায়গাটি রয়েছে সেটিকে ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। এর ফলে যেই জিনিসটি হবে, এর ফলে আপনার লেখার মধ্যে একটি ব্যতিক্রম লক্ষ্য করা যাবে যেটি অন্যদের গদবাঁধা লেখার মধ্যে থাকবে না। ফলে আপনার এই লেখাটা কিন্তু আপনার শিক্ষক ঠিকই অ্যাড্রেস করবেন যে না, এ পড়াশোনা করেছে এবং এর লেখার মধ্যে কিছুটা হলেও ব্যতিক্রম কিছু জিনিস রয়েছে যেগুলো বাকি সবার লেখার মধ্যে নেই। অর্থাৎ আমাদেরকে এভাবে জিনিসগুলোকে তৈরি করতে হবে এবং অবশ্যই শিক্ষকরা যেই রেফারেন্সগুলো দিবেন, যে বইগুলো দিবেন, সেগুলো পিডিএফ হোক বা গিয়ে আপনার অনেকের পিডিএফ পড়তে সমস্যা হয়, যেমন আমার পিডিএফ পড়তে সমস্যা হয়, আমি বইগুলো প্রিন্ট করিয়ে নিতাম। তো সেই জায়গা থেকে অবশ্যই বইগুলো আপনার কাছে রাখার চেষ্টা করবেন। বই নিব না, বইয়ের পেছনে খরচ বেশি, বা বই তো আমি পড়ি না, আমি তো শুধু সিনিয়রদের শিট পড়ি, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। এবার আসি যে প্রশ্নটাকে কিভাবে তৈরি করব বা উত্তরটা কিভাবে করব বা এই যে নোটটাকে সেটা কিভাবে তৈরি করব এই বিষয়টাকে নিয়ে।
আমরা যখন হচ্ছে গিয়ে একটা প্রশ্ন নিব, যেমন আজকে যদি আমরা ধর্মের বিষয়ে কথা বলি, তাহলে ধর্ম নিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। এখন আমরা তো জানি না আসলে আমার শিক্ষক পরীক্ষায় কী প্রশ্ন দিবেন, বা মডারেটরের মডারেশনের পরে সেই প্রশ্নটা কোন আদলে চলে যাবে। সেই জায়গা থেকে মূলত আমাকে এটা একটা জাস্ট ধর্ম একটা টপিক ধরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি নোট তৈরি করতে হবে। এবং আমি যেটা করতাম 5th সেমিস্টারের পরবর্তীতে, নোটগুলো যখন বড় করে লেখার সুযোগ হতো না, আমি শুধু কি পয়েন্টগুলো লিখে রাখতাম একটা পেজের মধ্যে। আমি যখন ধর্ম পড়তাম, উপরে ধর্ম লিখে সেই কি পয়েন্টগুলো, ধর্মের আন্ডারে কী কী পয়েন্ট আছে, কী কী মেইন কথা আছে, সেই কি পয়েন্টের আন্ডারে মেইন কথা কোনটা সেটাকে আমি টুকে রাখতাম। যার ফলে আমি পরবর্তীতে যখন পড়তাম, এই জিনিসগুলো আমি রিভিশন করলে আমার যখন কি পয়েন্টগুলো আমি দেখতাম, যখন আমি কিওয়ার্ডগুলো দেখতাম, তখন আমার মনে পড়ে যেত যে ও আচ্ছা, এটার ভিতরে এই জিনিসটা আছে, আমার এই জিনিসটা লিখতে হবে, আমার এই জিনিসটা পড়তে হবে। এভাবেই আমি গিয়ে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারতাম। এবার আসি যদি ধর্মের প্রশ্নের উত্তরটা আমি কিভাবে তৈরি করব। প্রশ্ন উত্তর না, আমি এখন ধর্ম জাস্ট একটা টপিক ধরে তৈরি করছি, এভাবে ভেবে নিন। ভেবে নিয়ে ধর্মকে প্রথমে আমি কি করব, ধর্ম সম্পর্কে আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবো। আমি সরাসরি হচ্ছে প্রশ্নের উত্তরে যদি জাম্প করি, তাহলে আমার কি হবে, আমার লেখাটা সুন্দর হবে না। হ্যাঁ, আমাদের শিক্ষকরা প্রশ্নে যেটা চাইবেন সেটারই উত্তরটা আমাদেরকে দিতে হবে, তবে সেই ক্ষেত্রে আমি যদি জাম্প করে একদম ওই জায়গাটায় চলে যাই, তাহলে আমার প্রশ্নটা কখনোই সুন্দর লাগবে না, সেটা মনোটোনাস হয়ে যাবে। সেই জায়গা থেকে প্রথমত ধর্ম বলতে আমরা কি বুঝি, ধর্মের একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে। এবং এই ধর্মের বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে, বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্ন সময়ে ধর্ম সম্পর্কে কি বলেছে, এই সংজ্ঞাগুলো আমি এর পরবর্তীতে লিখবো। তাহলে প্রথমে কি গেল, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আমার ডেফিনেশনগুলো গেল। এবং অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই ডেফিনেশনগুলো কোন তাত্ত্বিক লিখেছে, কোন তাত্ত্বিক কী বলেছে হুবহু রাখার। আপনি যদি হুবহু রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই জিনিসটি এক্সট্রা বেনিফিট দেবে। এরপরে আসি যে ধর্মের উৎপত্তিটা কিভাবে এসেছে, অর্থাৎ আমরা যে এই যে ধর্ম নিয়ে আলোচনা করছি, এই ধর্মটার উৎপত্তিটা কিভাবে ঘটেছিল, বা বিভিন্ন তাত্ত্বিকরা কি মনে করে যে এই ধর্মটা কোন জায়গা থেকে এসেছে, এটা নিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে আলোচনা করি, তখন হচ্ছে আমার জন্য এটা তৃতীয় ধাপে থাকবে। এরপরে আসবে যে এই ধর্ম নিয়ে কোন কোন তাত্ত্বিক কথা বলেছে। যেমন ধর্ম নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ধর্মের প্রথমেই হচ্ছে টেইলরের কথাটা চলে আসে, যে টেইলর এখানে ধর্ম নিয়ে খুব বড় একটা তথ্য দিয়েছেন। তো আমি এরপরে পরবর্তীতে টেইলরের তথ্যটা কি, টেইলর কি কি বোঝাতে চেয়েছেন, ওখানে কিভাবে টেইলর ব্যাখ্যা করেছেন, এটাকে ব্যাখ্যা করব। টেইলরের পরবর্তীতে যিনি হচ্ছে ধর্ম নিয়ে কথা বলছেন, তিনি হচ্ছে ম্যারেটের। টেইলরের সমসাময়িক সময়ে অনেকেই ধর্ম নিয়ে কথা বলছেন, যেমন ম্যারেটের যে ধর্ম বিশ্লেষণটা ছিল, আমি টেইলরের পরবর্তী ধাপে ম্যারেটেরটা বিশ্লেষণ করব। এবং এরপরে যেটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে গিয়ে আমার এমিল ডুরখেইমের তত্ত্ব। আমি এমিল ডুরখেইম ধর্ম নিয়ে কি বলেছে সেটা নিয়ে বিশ্লেষণ করব, শুধুমাত্র ধর্মের পার্টটা। এমিল ডুরখেইম কিন্তু সলিডারিটি, ডিভিশন অফ লেবার নিয়েও কথা বলেছেন, আমরা সেই জায়গাটায় যাব না, শুধুমাত্র ধর্মের পার্টটাতেই থাকবো। এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের ফ্রেজার রয়েছেন, আমরা ফ্রেজারের ধর্মতত্ত্বটাকে বিশ্লেষণ করব, এবং এই তত্ত্বগুলো কিভাবে একটা থেকে আরেকটা আলাদা, সেই জায়গাটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং সবার লাস্টে আপনি যদি চান, তাহলে হচ্ছে গিয়ে কার্ল মার্কসও ধর্ম নিয়ে কথা বলেছে, কার্ল মার্কসকে নিয়ে আসতে পারেন। কার্ল মার্কসের সমসাময়িক যারা ছিল, মুসোলিনি ছিল এখানে, তাদেরকে আপনি কিছুটা রিলেট করে দিতে পারেন যে আসলে ধর্মের বিবর্তনটা কিভাবে তত্ত্বের সাথে সাথে পরিবর্তন হয়েছে। সবসময় চেষ্টা করবেন প্রথম বর্ষে যারা আছেন, তারা যখন টপিকগুলো লিখবেন, সেই টপিকগুলোর সাথে কোন তাত্ত্বিকের টপিকগুলো, কোন তাত্ত্বিকের কথাগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, কোন তাত্ত্বিক এটার সাথে জড়িত, সেটাকে আপনার প্রশ্নের উত্তরে রাখার। এবং অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে আপনার প্রশ্নে কী চেয়েছে সেটিকে বেশি জোর দেওয়ার। অর্থাৎ আপনি বাকি জিনিসগুলো ব্যাখ্যা করছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্রশ্ন বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ ধরুন এখানে বলেই দিয়েছে যে আপনি হচ্ছে গিয়ে ফ্রেজারের তত্ত্ব বলতে কি বুঝছেন, বা ফ্রেজার এখানে ধর্মের মধ্যে কি বলেছে, তো সেই জায়গা থেকে কি আপনি সবগুলো বিষয়কে নিয়ে আসবেন না, তখন পুরো বিষয়টার মধ্যে আপনি ধর্ম ইন্ট্রোডাকশন রাখবেন, ধর্মের সংজ্ঞা রাখবেন, উৎপত্তি রাখবেন, ট্রেলরকেও একটু করে নিয়ে আসতে পারেন, ডুরখিমকেও নিয়ে আসতে পারেন, তবে আপনার মেইন যে জায়গাটা তখন বড় হয়ে যাবে, সেই জায়গাটা হচ্ছে ফ্রেজারের জায়গাটা। অর্থাৎ ফ্রেজারের জায়গায় আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই গুরুত্বটা দিতে হবে। এবং পরবর্তীতে সবার শেষে এসে আমরা যেটা করি, যে আমরা এই জায়গাগুলো লিখতে লিখতে আমরা সময় পাই না, আমাদের হ্যান্ডরাইটিং অত একটা দ্রুত থাকে না, সেই জায়গা থেকে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে শেষের দিকে এসে ওখানেই ছেড়ে দিই। এটা কখনোই করা যাবে না। অর্থাৎ আপনি পুরো প্রশ্নতে কি লিখেছেন সেটাকে অবশ্যই শেষ জায়গায় এসে আপনাকে একটা সামারাইজ তৈরি করতে হবে, যে এই প্রশ্নটা কী ছিল এবং আমার উত্তরটা কী সম্পর্কে ছিল এবং কিভাবে আমি উত্তরটা করেছি, সেটা নিয়ে একটা সামারাইজ দিলে তারপরে আপনি লাস্টে গিয়ে আপনার একটা এন্ডিং দিতে পারবেন, যে এই সুতরাং এই জায়গা থেকে আমি এটা মনে করি, বা আপনার প্রশ্নে যেটা চাইবে, আপনার মতামত চাইলে, আপনার ব্যাখ্যা চাইলে, বিশ্লেষণ চাইলে সেভাবে দিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের জন্য শুভকামনা, এবং পরবর্তী ভিডিওতে আপনারা আরও কী পেতে চান সেটা সম্পর্কে অবশ্যই জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।